হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা তামিল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ব্যাটারি। এবং এই সিনেমার প্লটটা হচ্ছে, আমরা জানি যে চিকিৎসা খাতে ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে রয়েছে, কিন্তু যে দেশ যে খাতে এগিয়ে থাকে সেই খাতে কিন্তু স্ক্যামও এরকম অনেক বেশি হয়। তো তোমরা জানো, যাদের হার্ট দুর্বল হয়ে যায় তখন ওই হার্টের মধ্যে কিন্তু একটা পেসমেকার বসানো হয়। ওই পেসমেকারের কাজ হচ্ছে, তোমার বুকের মধ্যে থাকবে ওই মেশিনটা, তোমার হার্ট যখন দুর্বল হয়ে যায়, মানে পাম্প করতে পারে না, তখন ওই মেশিনটা ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সাপ্লাই করে, যার ফলে তোমার হার্টটা আবার সচল হয়ে যায়। তো বুঝতেই পারছো এটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা, এবং একটা পেসমেকারের দাম মিনিমাম 5 লাখ থেকে 10 লাখ টাকা হয়ে থাকে। তো ভারতের কিছু অসাধু ব্যবসায়ীরা করেছিল কি, যেসব ব্যক্তির শরীরে পেসমেকার লাগানো হয়েছিল তাদের শরীর থেকে পেসমেকার চুরি করে মার্কেটে ছাড়তো, আবার নকল পেসমেকারও মার্কেটে ছাড়তো, বা নকল ব্যাটারিওয়ালা। নর্মাল একটা ব্যাটারি চলে 5 থেকে 15 বছর, কিন্তু তুমি যদি নকল পেসমেকার বা নকল ব্যাটারি লাগাও, বুঝতেই পারছো টাইম মতো সেটা তোমাকে সাপোর্ট দিতে পারলো না। তো হার্ট যদি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ থাকে, তুমি তো মারা পড়বে। তো এইরকম একটা ঘটনা কিন্তু ইন্ডিয়াতে ঘটেছিল, এই নকল পেসমেকার বা পুরনো পেসমেকারের স্ক্যামের। এবং এই ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। তো এই ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই থ্রিলার ড্রামা সিনেমাটা তৈরি করা হয়েছে। সিনেমাটার কাহিনী কনসেপ্ট খুবই ইউনিক। তো আশা করছি তোমাদের এই সিনেমাটা পছন্দ হবে। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা সিনেমাটা সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার কিছু প্লট আমি আবার সংক্ষেপে বলি। এই সিনেমাতে দেখানো হয় একটার পর একটার অদ্ভুত মার্ডার হতে থাকে, তবে খুনি এখানে কোনো ক্লু রাখে না, তবে প্রতিটা লাশের পাশে একটা করে চার্জ শেষ হওয়া ব্যাটারি থাকে। তো এই অদ্ভুত ক্লুগুলো পুলিশকে পুরো ঝামেলার মধ্যে ফেলে দেয়। আর এই গল্পের হিরো হচ্ছে একজন তুখুর বুদ্ধিমান শত নতুন পুলিশ অফিসার, যার নাম হচ্ছে পুগোস। আর সেই কেসটা সলভ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, সে অত্যন্ত চালাক এবং সবকিছু আগে থেকে প্ল্যান করে তারপর সবাইকে মারছে। তবে তদন্ত যত এগোতে থাকে তত বেশি টুইস্ট আসে, মানে দেখা যায় খুনি ওই পুলিশের মধ্যে থেকেই। তো কেন পুলিশই খুনি হচ্ছে, বা কেনই প্রতিটা লাশের পাশে একটা করে ব্যাটারি পাওয়া যাচ্ছে, তো এই রহস্যের জট ছাড়াতে চলো আমরা চলে যাই 2017 সালে মুম্বাই থেকে, যেখানে এক ভোরে একজন জজ এক্সারসাইজ করার জন্য নিজের গাড়িতে করে পার্কে আসেন, এবং তার প্রোটোকলের জন্য বা সেফটির জন্য একজন পুলিশ অফিসার ওনার সাথে ছিল। তো সেই জজ সাহেব জগিং করতে করতে কিছুটা যখন এগিয়ে যান, পেছনেই তার ইন্সপেক্টর কারোর সাথে কথা বলায় বিজি হয়ে পড়ে। কিন্তু এরই মধ্যে সেই জজ সাহেবের কার্ডিয়াল অ্যাটাক শুরু হয়, মানে হার্টে ব্যথা শুরু হয়, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ইন্সপেক্টর তো দেখা মাত্রই দৌড় ওনার কাছে যান, আশেপাশে মানুষের কাছ থেকে সাহায্য চান, আর এরপর তারা দ্রুত ওনাকে হসপিটালে নিয়ে যান। আর চেক আপ করার পরে ডক্টররা জজ সাহেবের স্ত্রীকে জানায় যে ওনার হার্টবিট অনেক স্লো হয়ে গিয়েছে, মানে মানুষের নর্মাল যে হার্টবিট থাকে, যে স্পিডে ধরফরায়, সেটা লো হয়ে গিয়েছে, হার্টের ক্ষমতা কমে গিয়েছে, আর এই কারণে ওনার হার্টে একটা পেস মেশিন ফিট করতে হবে। তো এই কথা শুনে স্ত্রী রাজি হয়ে যান এবং জজ সাহেবের অপারেশন করা হয়। আর এর ঠিক 5 বছরের পরের সিন আমাদের দেখানো হয়। তো চেন্নাইতে রাতের অন্ধকারে একটা লোক গাড়ি চালিয়ে একটা ব্রিজের কাছে আসে, আর সে তার গাড়ির ডিকি থেকে একজনকে বের করে। দেখে মনে হচ্ছিল ওই লোকটা মরে গিয়েছে। আর তারপর ওই লোকটা করে কি, ওই ডিকি থেকে যার বডি বের করলো তার দেহে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তো পরের দিন সকালে যথারীতি পুলিশ আসে এবং আশেপাশের অনেক মানুষ জড়ো হয়েছে, এবং আশেপাশের মানুষই মূলত এই জ্বলন্ত বডিটা দেখে পুলিশকে ইনফর্ম করেছে। তো এখানে আমরা সিনিয়র ইন্সপেক্টর রত্নমকে দেখতে পাই, মানে যে আর কি মনে করো ওসি, এবং সে তার টিমকে নিয়ে ক্রাইম লোকেশনে ইনভেস্টিগেশন করছিল। বাট ঠিক তখনই পুগোস নামের একজন নতুন এসআই নিজের জয়নিং লেটার নিয়ে সেখানে আসে, আর এই এলাকাতে তার নতুন চাকরি লেগেছে। আর সে তার জয়নিং লেটার রত্নমকে দেখায়, কিন্তু রত্নম তার উপর পাত্তা না দিয়ে তাকে একপাশে দাঁড়িয়ে থাকতে বলে। আর কিছুক্ষণ পরে একজন কনস্টেবল এসে জানায় যে তারা আশেপাশের সকল জায়গায় খুঁজছে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায়নি। তো পুগোস তখন
ওসি রত্নমের কাছে গিয়ে বলে, স্যার ক্রাইম সিন দেখে মনে হচ্ছে ব্রিজের ওপরে আমরা কোনো ক্লু পেতে পারি। তবে ওসি রত্নম উল্টো রেগে যায় এবং বলে, আরে ভাই তুমি এখানে এসেছো আধা ঘন্টাও হয়নি, তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়? আমি গত 25 বছর ধরে পুলিশের চাকরি করছি, তাই তোমার ভালো হয় যদি তুমি আমাকে জ্ঞান না দাও। আর তুমি চাকরি কিভাবে পেলে? তো এর উত্তরে এসআই পুগোস বলে, আমি মেরিট লিস্ট থেকে পাশ করে এসেছি। তো এই কথা শুনে ওসি রত্নম এবং তার সঙ্গীরা হাসতে শুরু করে, মানে তাদের ধারণা ছিল যে এই ছেলেটা হয়তো ঘুষ দিয়ে চাকরিতে এসেছে। তো যাই হোক, এরপর ক্রাইম সিনে ডগ আনা হয় এবং আশেপাশে অনেক জায়গায় চেক করার সময় ওই ডগ করে কি ব্রিজের ওপরে যায় এবং কনস্টেবল তখন ওপর থেকে চিৎকার করে বলে, ব্রিজের উপরে কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে। মানে এসআই পুগোসের কথাই ঠিক ছিল। তো এরপর তারা সবাই ওপরে গিয়ে দেখে যে বডি পোড়ানোর দাগ রয়েছে সেখানে, অর্থাৎ খুনি ওপর থেকে বডিটা পুড়িয়ে নিচে ফেলে দিয়েছিল। তো এরপর রত্নম করে কি সেই পুড়ে যাওয়া বডিটা হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব এসআই পুগোসকে দেয়। তো পুগোস সেই বডিটা নিয়ে হসপিটালে যায় এবং সেখানকার সকল ফর্মালিটিস শেষ করে থানায় ফিরে আসে। তবে এখনো পর্যন্ত এই বিষয়টা পরিষ্কার নয় যে এই লাশটা কোনো ছেলের ছিল নাকি মেয়ের। তো এরপর থানায় রত্নম ফিরে এলে পুগোস করে কি তার কেবিনে গিয়ে 5 জন নিখোঁজ মানুষের রিপোর্ট দেয় এবং সে বলে, স্যার আমাদের এই নিখোঁজ লোকদের ব্যাপারে খোঁজ নেওয়া উচিত, তাহলে হয়তো এই লাশের পরিচয় জানা যাবে। বাট এখানে ওসি রত্নম আবার ওকে ধমকায় এবং বলে, এই চেন্নাইতে আরো কত থানা আছে জানো, তাদেরকেও কাজ করতে দাও, আর পোস্টমর্টম রিপোর্ট আসুক তারপর দেখা যাবে, এখন এখান থেকে যাও। তো এসআই পুগোস তখন মনের দুঃখে সিটে এসে বসে পড়ে। আর পরের সিনে আমরা আশা নামের একটা মেয়েকে দেখি, যার বাবা তাকে বলছিল যে সুরেন্দ্র কুমার এবং সোগরা নামে 2 জন রয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র আমি ওদেরকে বাঁচাতে পারি। তো এইটার রহস্য কি এটা একটু পরে জানতে পারবে। তো আশা এই খবর জানার পরে ওদেরকে খুঁজতে গ্রামে চলে আসে আর সেখানে কয়েকজনকে ফটো দেখে জিজ্ঞাসা করে এদের চেনো কিনা, কিন্তু তারা না বলে দেয়। আর এরপর একটু এগিয়ে একটা আন্টিকে জিজ্ঞাসা করলে তিনি ফটো দেখে বলেন, আর এই শালা তো চোর, এই জোর বাড়ি, আর গত 2 দিন ধরে তালা মারা, মনে হয় পুলিশ ওকে ধরে নিয়ে গিয়েছে। আর এদিকে এসআই পুগোস করে কি আবারও সেই ক্রাইম সিনে যায় তদন্ত করার জন্য। আর সেখানে গিয়ে সে চমকে দেওয়ার মতো একটা জিনিস খুঁজে পায়, সেটা হচ্ছে অর্ধেক পোড়া লকেট। আর সেই লকেটটা নিয়ে সে করে কি ওসি রত্নমকে দেখায় এবং বলে, স্যার এই লকেটটা আমি ক্রাইম লোকেশনে পেয়েছি, আর এই লকেটের ভেতরে একটা চালের দানা রয়েছে যার মধ্যে মাল্লি রেখা রয়েছে। হতে পারে যে লোকটা মারা গিয়েছে তার নাম হচ্ছে মাল্লি। বাট ওসি রত্নম বলে, তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো, এটা তো অন্য কারোর লকেটও হতে পারে। বাট পুগোস তখন বলে, লকেটটা যেহেতু পুরো অবস্থায় পাওয়া গিয়েছে, তো এর মানে হচ্ছে এটা ক্রাইম সিনের সাথে সংযুক্ত। তো আমরা যদি এরকম লকেট যারা বানায় তাদেরকে ধরে এনে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ করি তাহলে হয়তো ক্লু পাওয়া যাবে। বাট ওসি রত্নম বরাবরের মতোই এই কথাও গুরুত্ব দেয় না, মানে তার ইগো প্রবলেম হচ্ছে। আর ঠিক তখনই কমিশনারের কল আসে, আর কমিশনার এই কেসটা দ্রুত সলভ করার জন্য প্রচন্ড প্রেশার দিতে থাকে। তো ওপরের অর্ডার পাওয়া মাত্রই বা চাপ পাওয়া মাত্রই ওসি রত্নম তার রূপ পাল্টে ফেলে এবং ওই এসআই পুগোজের বলা আইডিয়াতেই কাজ শুরু করে, কারণ ওসির মাথায় কোনো কিছু নেই। তো যাই হোক, এরপর ওসির আদেশে শহর থেকে এমন কিছু লোকদেরকে ধরে আনা হয় যারা এই ধরনের লকেট বানায় এবং তাদেরকে ধমক দিয়ে জিজ্ঞাসা করা হয় এই লকেট তারা কার জন্য বানিয়েছিল। তো তারা বলে, স্যার আমরা তো রোজ কত মানুষের জন্য লকেট বানাই, সবার চেহারা কি আর মনে থাকে। আর তখন এসআই পুগোস একটা দারুণ বুদ্ধি বের করে, সেই কারিগরদেরকে বলে যে একটা চালের দানার উপরে মাল্লি লেখ। তো এরপর তারা যখন লেখে, পুগোস তাদের হাতের লেখা খুব মনোযোগ সহকারে নোটিস করে এবং আগের লকেটের সাথে মেলাতেই দেখা যায় যে এইখানে রহিম নামের যে একজন ছিল তার হাতের লেখার সাথে একদম মিলে যাচ্ছে। তো পুগোস তখন রহিমকে ভালো মতো মনে করতে বলে যে কার জন্য লকেটটা বানিয়েছিল। তবে রহিম একটু সময় চেয়ে নেয়, বলে, স্যার আমার যখন মনে পড়বে আমি আপনাদেরকে বলে দেবো, আমাকে একটু সময় দিন। তো কয়েকদিন পরে রহিম করেইকে একটা হোটেলে খাবার খেতে গিয়ে দেখে যে সুরেন্দ্র কুমার নামের একজন এসেছে। আর তখনই সে সাথে সাথে করে কি এসআই পুগোসকে কল করে জানিয়ে দেয় যে আমি সেই লোকটাকে পেয়েছি যার জন্য আমি ওই লকেটটা বানিয়েছিলাম। তো ইন্সপেক্টর রত্নম দেরি না করে কি সুরেন্দ্র কুমারকে ধরে থানায় নিয়ে আসে এবং মারধর করে লকেটের ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই সুরেন্দ্র কুমার জানায়, স্যার ওইটা তো আমি আমার বেস্ট ফ্রেন্ড মাল্লির জন্য বানিয়েছিলাম, কিন্তু গত কয়েকদিন ধরে ওর সাথে আমার যোগাযোগই নেই, আমি জানিও না কোথায় রয়েছে। কিন্তু ওসি রত্নম তো সুরেন্দ্র কুমারের কোনো কথাই বিশ্বাস করছিল না, আবারও বেদম মারধর শুরু করে। তো মারের চোটে অস্থির হয়ে সুরেন্দ্র কুমার তখন পুলিশকে নিজের আইডি কার্ড দেখায় এবং বলে, প্লিজ স্যার আমাকে আর মারবেন না, এভাবে মারলে আমি তো মরে যাব, আমার হার্টে পেসমেকার বসানো রয়েছে, বেশি মার খেলে আমার হার্ট ফেল হয়ে যাবে। তো এই তথ্য পাওয়ার পরে পুলিশ করে কি মাল্লির বাড়িতে যায়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, কেউ একজন আগেই মাল্লির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। মানে খুনি আসলে চেয়েছিল যত ধরনের প্রমাণ রয়েছে সব মিটিয়ে দিতে, যাতে পুলিশ কিছুই না পায়। তো পরের দিন এসআই পুগোস আর একজন কনস্টেবল মিলে ওই সুরেন্দ্র কুমারকে কোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে সুযোগ বুঝে সুরেন্দ্র কুমার করে কি সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং হঠাৎ দৌড়াতে দৌড়াতে পড়ে যায় হচ্ছে আশার সামনে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আশার বাবা কিন্তু বলে দিয়েছিল সুরেন্দ্র কুমারকে খুঁজে নিয়ে আসতে, ওকে একমাত্র আমি বাঁচাতে পারি। তো আশা তো আগে থেকে সুরেন্দ্র কুমারকে খুঁজছিল, কিন্তু সুরেন্দ্র কুমার আশাকে তো আর চিনতে পারে না, চাকুর ভয় দেখিয়ে ওর বাইকে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরে আমরা দেখি সিনেমার একটা বিশাল টুইস্ট, মানে আশা নিজেই করেছে কি সুরেন্দ্র কুমারকে কোর্টে নিয়ে যায় এবং জামিনের ব্যবস্থা করে এবং জজ সাহেবকে বলে, স্যার পুলিশ কেন কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সুরেন্দ্র কুমারকে অ্যারেস্ট করেছে, আর সে তো মাল্লিকে মারেও নি
এবং তার ব্যাপারে সে জানেও না। তো কোনো জোরালো প্রমাণ ছাড়া আপনারা কিভাবে ওকে দোষী প্রমাণ করতে পারেন? তো সুরেন্দ্র কুমারের বিপক্ষে ওরকম কোনো জোরালো প্রমাণ না থাকার কারণে জজ সাহেব করে কি কুমারকে বেল দিয়ে দেয়। আর এর কয়েকদিন পরে একটা সোনার দোকানে একটা চেন চুরির ঘটনা ঘটে। তো দোকানদার তখন পুলিশ ডাকলে সেখানে অফিসার পুগোস পৌঁছায় এবং ওই দোকানে গিয়ে সে আশাকে দেখতে পায় যে কিনা এখানে কেনাকাটা করতে এসেছিল। এবং পুগোস তো আশাকে দেখেই চিনে ফেলে যে এইটাই সে মেয়ে যার বাইকে করে কুমার পালিয়েছিল। মানে এই কেসের কারণে ওদের দুজনের পরিচয় সূত্রপাত হয়। আর এরপর স্ক্রিনে এন্ট্রি হয় ভিক্টর নামের একটা ব্যক্তির। আর সে তার কপালে থাকা পুরোনো একটা ক্ষত দেখে নিজের মেয়ের কথা মনে করছিল। অ্যাকচুয়ালি ভিক্টর তার মেয়ের সাথে যখন গাড়িতে করে যাচ্ছিল হঠাৎই বড় একটা লরি এসে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে ওদেরকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং এই অ্যাক্সিডেন্টে ভিক্টরের মেয়ে অন স্পট ডেড হয়ে যায় আর ভিক্টর চলে যায় হচ্ছে কোমায়। আর পরের সিনে দেখা যায় অচেনা একটা লোক করে কি ওসি রত্নমকে কল করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। আর ওই লোকটার চেহারা কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। আর এরই মধ্যে এসআই পুগোস এবং আশার মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয়ে যায়। আর অন্যদিকে ভিক্টর তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে ফিটনেসের সার্টিফিকেট জমা দিয়ে বলে যে আমি আবারও ডিউটিতে জয়েন করার পারমিশন চাই। তো এইখানে আমরা জানতে পারি ভিক্টর নিজেই মূলত একটা মনে করো সার্কেল এসপি, মানে 3 ওসির প্রধান। তো যাই হোক এরপর ওসি রত্নমকে দেখানো হয় এবং ভিক্টর মনে মনে কোন একটা কারণে এবং তার কাছে মনে হচ্ছিল তার মেয়ের অ্যাক্সিডেন্টের কারণে বা তার অ্যাক্সিডেন্ট করানোর কারণে ওসি রত্নমের হাত রয়েছে। তো যাই হোক হোলির দিন আমরা দেখতে পাই ওসি রত্নম এবং তার টিম সিকিউরিটির ডিউটি করছিল। আর সেই সুযোগে মাস্ক পরা সেই খুনি ওসি রত্নমকে কিডন্যাপ করে অজানা একটা জায়গায় নিয়ে যায় এবং খুনি করে কি ওসি রত্নমের মুখে অনেকগুলো ব্যাটারি ঢুকিয়ে দেয় এবং নিজের গান দিয়ে ওকে শেষ করে দেয়। আর অদ্ভুত ব্যাপার হলো এই পিস্তল দিয়ে গুলি করার পরও কোনো আওয়াজ হয়নি, মানে ভেতরে কোনো বারুজ নেই। তো পরের দিন নিউজ চ্যানেলে খবর ছড়িয়ে পড়ে যে পুলিশ অফিসার বা ওসি রত্নমকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। তো এই কেসটার দায়িত্ব দেওয়া হয় সার্কেল এসপি ভিক্টরকে এবং পোস্টমর্টম রিপোর্টের পরে ডক্টর করে কি এসআই পুগোস এবং সার্কেল এসপি ভিক্টরকে জানায় ওসি রত্নমকে অনেক টর্চার করা হয়েছে মরার আগে। তার মুখে অনেকগুলো ব্যাটারি পাওয়া গিয়েছে যেগুলো হচ্ছে ডেড ব্যাটারি এবং তার শরীরে বুলেট ঢুকেছে, বুলেটের এন্ট্রি রয়েছে কিন্তু কোনো এক্সিট নেই। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমাকে বুলেট দিয়ে গুলি করেছে, বুলেট যে ঢুকেছে তার চিহ্ন রয়েছে কিন্তু ভেতরে বুলেট নেই। আবার এরকমও দেখা যাচ্ছে না যে বুলেট আমাকে এফোর করে বেরিয়ে গিয়েছে সেরকম চিহ্নও নেই, মানে বুলেটটা বডির ভেতরেই রয়েছে বাট বডির ভেতরে বুলেট পাওয়া যায় না। তো এখানে সার্কেল এসপি ভিক্টর প্রথমে ভাবে খুনি হয়তো এখানে আইস বুলেট বা বরফের বুলেট ইউজ করেছে যেটা বডির ভেতরে গিয়ে গলে গিয়েছে। তো সে করে কি একটা মাংসের টুকরোতে আইস বুলেট দিয়ে শুট করে ট্রায়াল দেয় কিন্তু সেই দাগ ওসি রত্নমের দেহের যে দাগ রয়েছে তার সাথে ম্যাচ করছিল না, মানে খুনি আইস বুলেট ব্যবহার করেনি, অন্য কোনো টেকনিকে মারা হয়েছে যেটা আরো আধুনিক। তো এরপর কাহিনীতে আসে আরেকজন লোক যার নাম হচ্ছে ব্যবসায়ী ডেভিড এবং ওই মাস্ক পরা লোকটা এবার ডেভিডকে কল করে হুমকি দেয় যে তোকে আমি ওসি রত্নমের মতো মেরে ফেলবো। আর এইদিকে আশা তো এখনো সগুনা নামের আরেকজনকে খুঁজছে, যে মানে দুজনকে তো খুঁজতে বলা হয়েছে, একজনকে খুঁজে পেয়েছে আরেকজনকে খুঁজছে। আর ওইদিকে আমরা দেখি ডেভিড আর তার বন্ধু অর্জুন পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তো সার্কেল এসপি ভিক্টর তখন সাথে সাথে ওই ব্যবসায়ী ডেভিডকে ফুল সিকিউরিটি দেওয়ার নির্দেশ দেয় কিন্তু খুনি তো আগে থেকে সবকিছু সেট আপ করে রেখেছিল। সকালে উঠে ডেভিড মূলত কি করে, ও তো ক্রিশ্চিয়ান, ওদের যে ধর্মের একটা সিডি রয়েছে সেই সিডি বা গান প্লে করে ও করে কি ইয়োগা করে। তো ওই সিডির পরিবর্তে খুনি করে কি একটা বুলেটের সাউন্ডওয়ালা সিডি রেখে দেয়। তো পরের দিন ডেভিড যখন মেডিটেশন করার জন্য ওই সিডিটা প্লে করে তখন বাইরে ডিউটিতে থাকা এসআই পুগোস এবং কনস্টেবলরা গুলির আওয়াজ শুনতে পায়। তো তারা ঘরের ভেতরে দৌড়ে যায় কিন্তু তখন ওই খুনি করে কি পুগোসের হাতে আঘাত করে সেখান থেকে পালিয়ে যাওয়ার নাটক করে। তো পুলিশরা যখন বাইরে খুনিকে খুঁজছিল খুনি তখন ভেতরে ঢুকে ডেভিডকে অনেক মারধর করে ওর মুখে ব্যাটারি ধরে শুট করে দেয়। তবে এখানে দেখা যায় এবারও কোনো বুলেটের শব্দ হয়নি। আর এই জায়গাতে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট আসে, আমরা দেখতে পাই মাস্ক পরা সেই খুনি আর কেউ নয় বরং এসআই পুগোস। মানে এত সব যে মার্ডার হলো এগুলোর পেছনে স্বয়ং পুলিশই দায়ী, মানে পুরো পুলিশ না, এসআই পুগোস দায়ী। তো ডেভিডের মৃত্যুর খবর পেয়ে ভিক্টর সেখানে আসে, মানে সার্কেল এফসি ভিক্টর, এবং সে দেখে পুগোস নিজেও ইনজুর্ড, মানে তাকেও মারা হয়েছে। এবং ডেভিডের পোস্টমর্টম রিপোর্টেও একই জিনিস পাওয়া যায়, বডিতে বুলেট ঢুকেছে কিন্তু বডির ভেতরে বুলেটের কোনো হদিস নেই। তবে এখানে সার্কেল এসপি ভিক্টর বডির ভেতর থেকে ছোট ছোট কিছু হাড়ের টুকরা বের করে আনে। তো ডক্টর তখন জানায় এই হাড়গুলো হয়তো বুলেট যে শরীরের ভেতরে ঢুকেছে বুকের হাড়ে লেগেছে, সেই হাড়ের টুকরো টুকরো হয়ে গেছে। তো পরের দিন এসআই পুগোস আর হচ্ছে সার্কেল এসপি ভিক্টর সেই ব্যবসায়ী ডেভিডের ফিউনারালে যায় যেখানে ডেভিডের বন্ধু অর্জুন খুব রেগেছিল। সে বলে আমরা আপনাদের উপর ভরসা করেছিলাম কিন্তু কোনো লাভ হলো না, আমার বন্ধু ডেভিডকে মরতে হলো। তো সার্কেল এসপি ভিক্টর তখন সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা খুনি কেন ওসি রত্নম এবং ব্যবসায়ী ডেভিডকে একইভাবে মারলো, এদের মধ্যে কি কোনো কানেকশন ছিল? অর্জুন তখন জানায় ব্যবসায়ী ডেভিড একটা ট্রাস্ট চালাতো আর সেই ট্রাস্টের বিভিন্ন যে প্রোগ্রাম হতো ওসি রত্নম সেই ট্রাস্টের বিভিন্ন প্রোগ্রামে প্রোটোকল বা সিকিউরিটি দেওয়ার জন্য আসতো, সেই জন্য সম্পর্ক থাকতে পারে। কিন্তু এদিকে এসআই পুগোস বুঝতে পারে ওই বুলেটের শব্দওয়ালা সিডিটা ভিক্টরের হাতে লেগেছে আর তাই সে সুযোগ বুঝে চুপি চুপি সেই সিডিটাকে রিপ্লেস করে দেয়। আর ওইদিকে সার্কেল এসপি ভিক্টর শুধুমাত্র ডেভিডের মার্ডার নিয়ে ভাবছিল, তার মাথায় খেলছিল না যে
এত হাই সিকিউরিটির মধ্যে কিভাবে ডেভিডকে মারা যেতে পারে। তো এরপর সে এসআই পুগোসকে ডেকে বলে, আচ্ছা চলো আমরা সেই দিনের ব্যাপারটা আবার রিক্রিয়েট করব, তোমরা সবাই মিলে আমাকে দেখাবে কে কি করছিলে। তো এসআই পুগোস সহ বাকি কনস্টেবলরা হুবহু সেই দিনের মতো অ্যাক্ট করে দেখায়, মানে কে কখন কোন জায়গাতে ছিল ওই টাইমটাতে। তবে রাত হতেই কাহিনীতে একটা বিশাল টুইস্ট আসে। তো সার্কেল এসপি ভিক্টর এসআই পুগোসকে একটা নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় এবং বলে, তোমাকে একটা কথা বলা দরকার পুগোস। ব্রিজের নিচে যে পোড়া লাশটা পাওয়া গিয়েছিল ওইটা ছিল হচ্ছে মাল্লির লাশ। মাল্লিকে আমিই মেরেছি, কারণ ওই মাল্লি আমার আর আমার মেয়ের অ্যাক্সিডেন্ট করেছিল। মানে যে লরি দিয়ে সার্কেল এসপি ভিক্টরকে অ্যাটাক করা হয়েছিল বা অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল সেই লরিটা মাল্লি চালিয়েছিল। আর তারপর সে ওসি রত্নমকে কল করে বলেছিল তোমার কাজ হয়ে গিয়েছে। তো এখানে সার্কেল এসপি ভিক্টর জানায়, আমি কোমায় থাকলেও বেঁচে ছিলাম, কিন্তু বাকি সবাই জানতো আমি মারা গিয়েছি, আর এটা শুধুমাত্র আমাদের কমিশনার সাহেব জানতেন যে আমি বেঁচে রয়েছি। তো আমি সুস্থ হয়ে আসার পরে মাল্লিকে মেরে ফেলি। আর এটা জানার চেষ্টা করছিলাম যে ওসি রত্নম আমাকে কেন মারতে চেয়েছিল, কিন্তু তার আগে ওসি রত্নমকে কেউ খুন করে ফেললো। তো এই স্বীকারোক্তির পরে এসআই পুগোস অবাক হয়ে জিজ্ঞাসা করে, স্যার আপনি আমাকে এসব কেন বলছেন? তো এখানে সার্কেল এসপি ভিক্টর তখন সরাসরি চ্যালেঞ্জ করে বলে, দেখো আমি তো আমার খুনের কথা স্বীকার করলাম, আমি একটা খুনি। তো এইবার তুমি বলো তুমি আর কাকে মেরেছো? আমি জানি ওসি রত্নম এবং ব্যবসায়ী ডেভিডকে তুমিই মেরেছো, কারণ আমরা সেই দিন যখন সিন রিক্রিয়েট করছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল, কারণ তুমি বলেছিলে যে ওই খুনি তোমাকে অ্যাটাক করেছিল এবং তুমি একমাত্র ফিজিক্যালি খুনিকে দেখেছো, আর কেউ খুনিকে দেখেনি। আর আমি তোমার উপরে খোঁজ নিয়ে আরেকটা বিষয় জানতে পেরেছি, তুমি স্কুল থেকেই পিস্তল বা গান নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে অনেক ওস্তাদ। তো এরপর আমি রিসার্চ করে যেটা বুঝতে পারলাম যে এই যে বুলেট শরীরের ভেতরে ঢুকেছে সেটার চিহ্ন পাওয়া যায়, কিন্তু ভেতরে বুলেট হাওয়া হয়ে যায় কিভাবে এটা কেউ জানতে পারে না। তো ওটার উত্তর আমি পেয়ে গিয়েছি, তুমি হাড়ের গুঁড়োদের তৈরি বুলেট বানিয়েছিলে, আর সেই বুলেট যখন শরীরের ভেতরে ঢোকে তখন হাড়ের সাথে মিশে যায় এবং মনে হয় ডক্টররা মনে করে যে এটা হয়তো ওই ভিকটিমেরই শরীরেরই ভাঙা টুকরো হাড়ের। তো আমি তো তোমাকে ধরে ফেলেছি, কারণ তুমি যদি একটা এসআই হয়ে এত অভিজ্ঞ হয়ে থাকো, আমি একটা সার্কেল এসপি, বুঝতেই পারছো। তো এখানে সার্কেল এসপি ভিক্টর আবারও জিজ্ঞাসা করে, তুমি কেন ওদেরকে মারলে? কিন্তু ঠিক ওই সময় আরেকজন মাস্ক পরা লোক এসে পুগোস এবং ভিক্টরের উপর গুলি চালাতে শুরু করে। তো এই আতর্কিত হামলায় ভিক্টরের হাত তো ইনজুরড হয়ে যায় এবং পুগোস করে কি সাথে সাথে সেই লোকটিকে ধরার জন্য তার পেছনে ধাওয়া করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়, কিন্তু খুনি কোনো রকমে পুগোসের হাত থেকে ফসকে যায়। আর তারপরের দিন থেকে ওই মাস্ক পরা লোকটি পুগোসকে ফলো করতে থাকে এবং পুগোস যখন একটা রেস্টুরেন্টে যায় তখন খুনি অত্যন্ত চালাকের সাথে পুগোসের ফোনটা চুরি করে নেয়। আর ঠিক ওই সময় আশা করে কি এসআই পুগোসকে কল করে এবং বলে, আমি এই মলে আছি, তুমি এখনই আমার সঙ্গে দেখা করতে আসো। কিন্তু ওই মেসেজটা যায় হচ্ছে খুনির কাছে এবং সে মলের অ্যাড্রেস জেনে যায় এবং আশাকে মারার জন্য মলের দিকে রওনা হয়। আবার ওদিকে ফোন হারিয়ে যাওয়া এসআই পুগোসও দ্রুত করে কি সাইবার টিমের সাহায্য নেয় এবং ফোন ট্র্যাক করতে করতে মলে পৌঁছে যায়। তবে খুনি আশাকে মারার জন্য যখন ওকে ধাওয়া করছিল, লাকিলি ওই সময় পুগোস পৌঁছে গিয়ে আশাকে বাঁচিয়ে নেয়। বাট এইবারও মাস্ক পরা খুনি পালিয়ে যেতে সক্ষম হয়। তো এরপর রাতে এসআই পুগোস, সার্কেল এসপি ভিক্টর এবং আশা একটা জায়গায় অতীতের ব্যাপারে কথা বলতে শুরু করে। অ্যাকচুয়ালি কয়েক মাস আগে যখন পুগোস পুলিশের ট্রেনিং নিচ্ছিল তখন তার ছোট বোন এমো ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। তো তখন ডক্টর রাজকুমার জানান এমোর হার্টের সমস্যা রয়েছে। আর এই রাজকুমার কিন্তু ওই আশার বাবা, কিন্তু ওরা এখনো জানে না। তো যাই হোক এখানে ডক্টর বলে যে তোমার বোনের হার্টে আমরা একটা পেসমেকার ইনস্টল করে দিয়েছি। তো ওর বোন এরপর সুস্থ হয়ে ওঠে, কিন্তু এর কিছুদিন পরে আবারও খেলার সময় এমো পড়ে যায় এবং হার্ট ফেল করে মারা যায়। তো এমোর মৃত্যুর পরে ডক্টর রাজকুমার সেই পেস মেকারটা নিয়ে পরীক্ষা করেন এবং একটা ভয়ঙ্কর সত্য খুঁজে পান। আর তারপর তিনি পুগোসকে ডেকে বলেন এমোর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, পেস মেকারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে সে মারা গিয়েছে। আর একটা ব্যাটারি সাধারণত 5 থেকে 15 বছর পর্যন্ত চলে, কিন্তু ডক্টররা সেফটির জন্য 4 বছর পর পর এটাকে বদলে দেয়। কিন্তু এই কেসে শুধুমাত্র 1.5 মাসেই এই ব্যাটারি ডেড হয়ে গিয়েছে। এরপর ডক্টর রিসার্চ করে আরো জানতে পারে 5 বছর আগে এই পেসমেকারটি সিনেমার শুরুতে যে মুম্বাইয়ের জজ সাহেব তার শরীরে লাগানো ছিল, আর ওনার মৃত্যুর পরে একটা ট্রাস্ট কোম্পানিতে ওই পেসমেকারটা বিক্রি করে দেওয়া হয়। কিন্তু ওই ট্রাস্ট করিকে টাকার লোভে ব্যাটারি না বদলেই সেটাকে আবার মার্কেটে ছেড়ে দেয়। আর ডক্টর বলে আমি ওই মার্কেট থেকে 2 পিস পেসমেকার কিনেছিলাম এবং রোগীদের শরীরে লাগিয়েছিলাম এবং তাদের দুজনের জীবনও রিস্কের মধ্যে রয়েছে। তো আমি ওই 2 জনকে বাঁচাচ্ছি, আর তুমি আপাতত এই কেসে ফোকাস করো যে এর পেছনে কারা ছিল, কারাই মানুষের জীবন নিয়ে খেলছে। তো এরপর ডক্টর রাজকুমার এসআই পুগোসকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল। সেখানে তিনি জানান যে ওই ট্রাস্টের ব্যাপারে আমি সকল তথ্য জোর করে ফেলেছি এবং এরপর তিনি করেন কি ওসি ইন্সপেক্টর রত্নমের সঙ্গে দেখা করে সবকিছু বলেন ওই ট্রাস্ট সম্পর্কে। কিন্তু রত্নম তো আগে থেকেই ডেভিড আর অর্জুনের সাথে রয়েছিল এবং ওই যে ওদের ট্রাস্টের প্রোটোকল দিত, মানে ওই পেসমেকার বিক্রি করার ট্রাস্টটা ছিল হচ্ছে ডেভিড এবং অর্জুনের। মনে করো অনেকে মরণোত্তর কিডনি দান করে যায় না, সেরকম একটা ট্রাস্ট চালাতো ওরা। তো ওসি রত্নম ওদের সঙ্গে হাত মিলিয়ে ডক্টর রাজকুমার ব্যাপারে সব বলে দেয়, আর তারপর রত্নম, ডেভিড এবং অর্জুন মিলে ডক্টর রাজকুমারকে মেরে ফেলে। আর এরপর পুগোস যখন চাকরিতে জয়েন করে সে ওসি রত্নমের ফোন হ্যাক করে সকল তথ্য বের করে নেয়। আর তখনই সে জানতে পারে যে ডক্টর রাজকুমারকে মারার পেছনে ওসি রত্নমের হাত ছিল এবং ডেভিড আর অর্জুন মিলে এই ভুয়া পেসমেকারের ব্যবসা করছে। আর বর্তমানে এসআই পুগোসের কথা শুনে আশা তো কান্নায় ভেঙে পড়ে, আর সে জানায় ডক্টর
ডক্টর রাজকুমার আর কেউ নয়, তার বাবা ছিল এবং মারা যাওয়ার আগে সে ওই দুইজন রোগী সুরেন্দ্র কুমার এবং সুগুনাকে বাঁচানোর কথা বলে গিয়েছিল। আর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে আশা তাদেরকে খুঁজে বের করতে শুরু করে এবং তাদেরকে বাঁচাতেও সক্ষম হয়েছে। তো এই সব কথা শুনে সার্কেল এসপি ভিক্টর আফসোস করে বলতে থাকে, হায় ঈশ্বর, এটা আমি কি করেছিলাম। আসলে ডক্টর রাজকুমার কিন্তু এই সার্কেল এসপি ভিক্টরের কাছেও গিয়েছিল ওই ট্রাস্টের ব্যাপারে অভিযোগ করতে, কিন্তু সার্কেল এসপি ভিক্টর খুব ব্যস্ত থাকে, তার কথা শুনেনি। আর এরপর রাজকুমার মারা যাওয়ার পরে সার্কেল এসপি ভিক্টর ওসি রত্নমকে ফোন করে জিজ্ঞাসা করেছিল এ সম্পর্কে, কিন্তু ওসি রত্নম মিথ্যা বলেছিল যে ডক্টর তার কাছে আসেনি। কিন্তু ওসি রত্নম জানতো যে আমি এই কেসের গভীরে গিয়ে ওদেরকে বের করে ফেলতে পারবো, আর এই কারণে ওদের বিপদ হবে। আর তাইও লরি চালক মাল্লির মাধ্যমে আমাকে এবং আমার মেয়ের উপর হামলা করিয়ে মারার চেষ্টা করেছিল। তো এরপর সার্কেল এসপি ভিক্টর পুগোসকে বোঝানোর চেষ্টা করে যে আইন এখন নিজের হাতে তুলে না নিয়ে ডিএসপির মাধ্যমে আমরা অর্জুনকে অ্যারেস্ট করাই, বাকিগুলো তো মরেছেই। কিন্তু এসআই পুগোস সাপ মানা করে দেয়। সে বলে, না, আমি ওকে জানে মারার আগে আমি থামবো না, আমার বোন মরেছে, আর ওরা টাকার লোভে এরকম ভুয়া পেসমেকার বানিয়ে মানুষের প্রাণ নিয়েছে, ওদের বেঁচে থাকার অধিকার নেই। তো এইখানে আরেকটা ভয়ঙ্কর সত্যি জানা যায়, সেটা হচ্ছে পুগোজের আশার উপর যে হামলা করেছিল ওই মাস্ক পরা যে লোকটা ছিল সেটা মূলত অর্জুন ছিল, এবং ও মূলত বুঝতে পেরেছিল যে ডেভিড এবং ওসিমারার পেছনে ওদের হাত থাকতে পারে। তো এই কারণে ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল। আর আশা আবার ডক্টরের মেয়ে ছিল, এই কারণে আশাকেও মারার জন্য ওরা রেডি ছিল। তো যাই হোক, এখন কিন্তু সার্কেল এসপি ভিক্টর এবং এসআই পুগোস দুজন কিন্তু দুই পক্ষে চলে যায়। সার্কেল এসপি চায় যে বাকিটুকু আইনের হাতে তুলে দিতে, কিন্তু পুগোস চায় যে নিজে বিচার করবে। তো এর জন্য সার্কেল এসপি ভিক্টর করে কি আগে অর্জুনের কাছে যায় এবং বলে, তোমার জানের উপর বিপদ রয়েছে, জলদি আমার সাথে থানায় চলে এবং তুমি তোমার সব অপরাধ স্বীকার করবে, ওখানে তুমি সেফ থাকবে। তো ভিক্টর করে কি গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে রওনা হয়। কিন্তু সার্কেল এসপি ভিক্টর যখন গাড়িতে বসে তখন এই সিটের নিচে পুগোস আবার একটা ইনজেকশন রেখেছিল অজ্ঞান হওয়ার। তো সার্কেল এসপি বসার সাথে সাথে ইনজেকশন শরীরে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে এসআই পুগোস করে কি অর্জুনকে নিয়ে সেখান থেকে কিডন্যাপ করে চলে যায়। আর পরের দিন আমরা এসআই পুগোস এবং সার্কেল এসপি ভিক্টরকে একটা শুটিং স্পটে শুটিং প্র্যাকটিস করতে দেখি। তো সার্কেল এসপি ভিক্টর তখন এসআই পুগোসকে জিজ্ঞাসা করে, অর্জুন কোথায়? মানে বুঝতেই পারছো, পুলিশের মধ্যেও তারা হচ্ছে চোর এবং দুজন দুজনকে জানে। তো এইখানে আসে গল্পের সবচেয়ে বড় শকিং টুইস্ট। তো এতক্ষণ ওরা যে গোলাগুলি করছিল, শুটিং প্র্যাকটিস করছিল, সার্কেল এসপি ভিক্টর যে টার্গেটে গুলি চালাচ্ছিল, এসআই পুগোস করেছে কি ওই অর্জুনকে ওই টার্গেটের পেছনে বসে রেখেছিল, টার্গেট বোর্ডের পেছনে। তো ভিক্টর যখন গুলি চালিয়েছে সেই গুলিতে কিন্তু অর্জুন সেখানেই মারা গিয়েছে। তো এই ব্যাপারটা কি হলো, এসআই পুগোস সরাসরি নিজে না মেরে সার্কেল এসপি ভিক্টরের হাত দিয়ে অর্জুনকে মারিয়ে দিল এবং তার বোনের মৃত্যুর চরম প্রতিশোধ নিল। তো এরপর আর কি তারা দুজনে মিলে লাশটা গুম করে দেবে, পুরো ঘটনা গুম করে দেবে, কারণ তাদের উপর আর ইনভেস্টিগেশন কে করবে, তারাই তো ইনভেস্টিগেটর। তো এইভাবেই পুলিশরা করে কি অন্যায়ের বিরুদ্ধে নিজেদের স্টাইলে পুরো গ্যাংকেই শেষ করে দেয়। আর এইভাবেই রোমহর্ষক কাহিনীর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে স্টোরিটা, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং আমি ব্যক্তিগতভাবে এটার স্টোরির জন্য 5.5-6 তো দিবই আইএমডিবি রেট, কিন্তু এটার অ্যাকচুয়াল আইএমডিবি রেট হচ্ছে 10/4। আমার মনে হয় খুব বেইনসেপে হয়ে গিয়েছে, এটা আর একটু বেশি আইএমডিবি রেট ডিজার্ভ করতো। তো আমি বিদায় নিচ্ছি, বাই। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতের কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভি আর্চার ম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2-1টা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়। তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু ওইটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ই গ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে, তুমি যখন এইটার অর্ডার করবে এটার স্ক্রিনশট নিয়ে
তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি এভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, এই জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেই জন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই। এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2 বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা। মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তৌজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি। এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন, ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না। সিরিয়াসলি, যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নাই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম এভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি,